1972 থেকেই এই পার্বত্য চট্টগ্রামকে একটা বেনিফিটেড টুল হিসেবে আমাদের কোনো প্রতিবেশী রাষ্ট্র যে রাখতে তাদের হাতের মধ্যে রাখার চেষ্টা করেছে। এবং এই যে কতগুলো নিউজ আমি পড়ে শোনালাম, এটা তো আমার কথা না, এটা আরো কারো কথা না, পত্রপত্রিকায় নিউজ হয়েছে। এই পাহাড়ে অস্ত্রের সাপ্লাই কারা দেয়, কোথা থেকে আসে এই অস্ত্র? এটা তো একটা, আমার মনে হয় মোটামুটি যে কথা বলতে পারে, স্কুলে যে বাচ্চারা যায়, ওরেও যদি বলা হয় যে বাংলাদেশের পার্বত্য চট্টগ্রামের সাথে বর্ডার আছে দুইটা রাষ্ট্রে, মিয়ানমার এবং ভারত, তাহলে তুমি বলো যে এই পার্বত্য চট্টগ্রামে এই সমস্ত ভারী অস্ত্র, মেশিন গান কোথা থেকে আসে এবং কারা এদেরকে প্রশিক্ষণ দেয়? না হলে কারণ দুইটা দেশের সাথে বর্ডার আছে, পাকিস্তান কিংবা শ্রীলঙ্কা কিংবা নেপাল আইসে ওইখানে অস্ত্র দেওয়া সম্ভব না, প্রশিক্ষণ দেওয়া সম্ভব না। এবং আরো অনেক রয়েছে, এই সমস্ত সশস্ত্র গোষ্ঠীর লোকেরা ট্রেনিং নেয় মিজোরাম, মণিপুরে, এমনকি তাদেরকে ফান্ডিং করা হয় এই সমস্ত জায়গা থেকে। তো আমি ইন্টারিম গভর্নমেন্টের সময় বলেছিলাম যে সেই সময় ইতিহাসে বোধহয় এইভাবে এত মানে কোঅর্ডিনেটেড ইফোর্ট রাষ্ট্র ব্যবস্থা বোধহয় ছিল না। এই কারণে, কারণ একদিকে ইন্টারিম গভর্নমেন্ট একটা নন পলিটিক্যাল গভর্নমেন্ট, গণ অভ্যুত্থান পরবর্তী গভর্নমেন্ট, এবং সেই গভর্নমেন্টে যেমন ডক্টর ইউনূসের মতো একজন ব্যক্তি একটা উপদেষ্টা পরিষদ দায়িত্ব নিয়েছিল, অ্যাট দ্য সেম টাইম আর্মি সেখানে ফুললি এখানে অ্যালাইন আছে। সো এখানে সামরিক পলিসি, সিভিল মিলিটারি পলিসি, রাষ্ট্রের নিরাপত্তা, রাষ্ট্র ব্যবস্থাকে সুরক্ষিত করা, আচ্ছা ভালো কিছু পদক্ষেপ নেওয়া যেত। সেই কারণে আমরা সে সময় বলেছিলাম যে এই পার্বত্য চট্টগ্রামের সশস্ত্র গোষ্ঠীগুলোকে নির্মূল করার জন্য শক্ত সামরিক অভিযান পরিচালনা করা হোক। কারণ ধরেন এই নন পলিটিক্যাল গভর্নমেন্ট, পলিটিক্যাল গভর্নমেন্ট অনেক ক্ষেত্রে এই ধরনের অপারেশন চালাতে গেলে বিভিন্ন সংগঠন তার কনসার্ন রেইজ করবে যে এইখানে এইটা হচ্ছে, কেউ বলবে মানবাধিকার লঙ্ঘন হচ্ছে, কেউ বলবে সঠিক হচ্ছে না, এই পার্বত্য চট্টগ্রামের মানুষের উপরে, নিরীহ মানুষের উপরে অত্যাচার করা হচ্ছে, নানান ধরনের এবং ফেব্রিকেটেড প্রোপাগান্ডা চলবে। ইন্টারিম গভর্নমেন্টের সময় ইন্ডিয়ান মিডিয়াগুলো যে সম্মিলিত ইফোর্ট যে তারা দিয়েছিল বাংলাদেশের সেই সরকারকে মৌলবাদী সরকার হিসেবে পরিচয় করিয়ে দেওয়ার জন্য, সংখ্যালঘুরা সেখানে নিষ্পেষিত, নির্যাতিত আছে, এই সমস্ত প্রোপাগান্ডাগুলো, কারণ ইন্ডিয়াতে 140 কোটি মানুষের দেশ, সেখানে এত মিডিয়া, হিন্দি, বাংলা, উর্দু, ফার্সি সব চ্যানেল আছে, এবং স্বাভাবিকভাবেই পৃথিবীতে দুটো রাষ্ট্র তার ডায়াসপোরা কমিউনিটিকে কাজে লাগিয়ে তারা বিভিন্ন দেশের পলিসিতে প্রভাব রাখে। ইন্ডিয়া এবং ইসরায়েল, ইসরায়েল তার বিভিন্ন দেশের ধরেন নোবেল পায়, দেখবেন ইসরায়েলি নোবেল লরিয়েট আছে অনেক। আমেরিকান লবি, ইউরোপিয়ান ইউনিয়নের লবিতে বিভিন্ন জায়গায় দেখবেন ইসরায়েলিদের একটা আধিপত্য আছে। এবং ইন্ডিয়ার তো ওই বৃহত্তর সাবকন্টিনেন্টের জায়গা থেকে আসলে ইন্ডিয়ার একটা এনগেজমেন্ট আছে এই ডায়াসপোরা কমিউনিটির মাধ্যমে বিভিন্ন দেশের পলিসিতে, রাজনীতিতে সরকারের প্রভাব রাখা। তো এইখানে এই অপপ্রচার, প্রোপাগান্ডা চালিয়ে তারা আপ্রাণ চেষ্টা করেছিল সরকারকে বেকায়দায় ফেলতে এবং বাংলাদেশে তাদের একটা মানে অ্যাক্সেস তৈরি করার ক্ষেত্রে। তো যাই হোক, সে সময় সরকার এবং দেশের মধ্যে থাকা রাজনৈতিক দল তাদের কারো ওইভাবে তাদের সাথে আপোষ করাতে পারে নাই, যেখানে তারা সুবিধা করতে পারে নাই। কিন্তু এখন এই ইলেকটেড গভর্নমেন্ট দায়িত্ব নেওয়ার পরে আমরা ভেবেছিলাম যে এই জুলাই গণ অভ্যুত্থানের পতন, এই ফ্যাসিস্টের পতন পরবর্তী সময়ে যেই ফ্যাসিবাদকে ইন্ডিয়া দীর্ঘ 16 বছর সাপোর্ট করেছিল, সমর্থন করে, এটা তো পরিষ্কার। আওয়ামী লীগ তো ইন্ডিয়ার ব্যাকআপে ক্ষমতায় ছিল, 2008 সালে ইন্ডিয়ান ব্লু প্রিন্টেই ক্ষমতায় এসেছিল, এটা তো অস্বীকার করা হয় না, এটা সবাই জানে যে সেই গোড়া কূটনীতি মঈন উদ্দিন, ফখরুদ্দিন সাহেবের কিংবা সেই সময় কর্মকাণ্ডগুলো, সেখানে আমাদের ধারণা ছিল যে ইন্ডিয়া একটা রিয়ালাইজেশন হবে এবং তারা অন্তত প্রো পিপল চিন্তা করবে, বাংলাদেশের জনগণের মূল্যবোধকে, চিন্তা চেতনাকে সম্মান দিবে, একটা ইলেকটেড গভর্নমেন্টের সাথে তারা সুসম্পর্কের মাধ্যমে সম্পর্ককে এগিয়ে নেবে। কিন্তু আমরা দেখেছি যে তারা আসলে আগের মতো মানে তারা একটা প্রেশার অ্যান্ড বার্গেন পলিসির মাধ্যমে বাংলাদেশকে চাপে রেখে তারা কিছু ফায়দা হাসিল করতে চায়। মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান যখন তার বাংলাদেশ ফার্স্ট পলিসিতে মালয়েশিয়া সফর করলেন, কারণ মালয়েশিয়া আমাদের দীর্ঘদিন একটা শ্রম বাজার বন্ধ আছে, আমাদের সেখানে অনেক লোকেরা যায়, কাজে আমাদের সরকার কিছু মনে হয়েছে এই বাজারটা ওপেন করলে এইখানে অন্তত লাখখানেক লোক যেতে পারবে, আমার দেশের
রেমিটেন্স আসবে, 1 লক্ষ লোকের কর্মসংস্থান হবে।